পরে রাজনীতি করে ক্ষমতায় গিয়েছে, এরকম উদাহরণ পৃথিবীতে আছে। সো ছোট দলগুলো যে কোনো ক্ষতি করেনি সেটা বড় কথা। আপনি দেখেন বড় বড় দলও বাংলাদেশে বিগত প্রায় 30 বছর যাবৎ কেউ জোট ছাড়া ক্ষমতায় যেতে পারেনি। উনি অত্যন্ত সংগ্রামী মানুষ, সৎ মানুষ, এবং এই জুলাই আগস্টের বিপ্লবে উনি রিস্ক নিয়ে কাজ করেছেন। বিডিআর হত্যার বিচার সঠিকভাবে তদন্ত হচ্ছিল না বলে প্রতিবাদ করেছেন। এই ধরনের লোকদেরকে, অফিসারদেরকে পিএনজি করা এক ধরনের পাপ। আমাদের দেশে একটা প্রচলন আছে যে একটা পারসেপশন তৈরি হয় নির্বাচনের আগে। তাজ হাসমি ভাই কথাটা খুব খেয়াল করবেন, একটা পারসেপশন তৈরি হয় উমুকে তো পাস করে যাবে, তাহলে আমার ভোটটা ফেলওয়ালাকে দিয়ে ভোটটা পচায় লাভ কি? এই যে একটা চিন্তাধারা, দর্শন, এটা একটা মারাত্মক ভুল। এটা হলো ওই যে দুধের পুকুর বানাবে, সবাই পানি দিল, যে একজন সবাই তো দুধ দিবে আমি পানি দেই, ওইরকম অবস্থা। সবাই যে ভাবে যে আমার ভোটটা পচে যাবে, তারা যদি ভোটটা ওই পচে না যাওয়ার চিন্তা করে দিত তাহলে হয়তো ও পাস করে যেত। সো এই যে কনসেপ্ট, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো আপনি কি যেন জানতে চেয়েছিলেন? আমি বলছি ছোট দলগুলো তো ক্ষমতায় যায়নি, তারা সমস্যা কিভাবে ক্রিয়েট করবে। শুনেন, আরেকটা জিনিস রাজনৈতিক নিয়ে আমি কথা বলতে চাই যে আমাদের তো অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোই সমাধান হয়নি, নতুন করে আমরা ক্লিয়ারে গিয়ে কিভাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বা অপরাজনীতির কারণে, দোষারোপের রাজনীতির কারণে, হত্যার রাজনীতির কারণে, যা ইচ্ছা তাই করার কারণে, মিথ্যাকে সত্য হিসাবে জায়েজ করে দেওয়ার জন্য রাজনীতিতে কিছু কথা প্রচলিত আছে। যেমন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটা একেবারেই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ শেষ কথা হলো আমরা এখন সংস্কার চাই, আমাদের পার্টির নাম সংস্কার পার্টি, এটাই আমাদের শেষ কথা। সুতরাং আমরা এটা যদি টার্গেট ঠিক না থাকে, শেষ কথা থাকতে হবে। স্বাধীনতার আগে যে দলগুলো বলেছে দেশকে স্বায়ত্ত শাসন করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, সেই দলগুলোই কিন্তু শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। সো শেষ কথা বলতে আছে রাজনীতিতে। আবার দেখেন, ছোট দলগুলো ক্ষমতায় যাবে না। রাজনৈতিক দলের একমাত্র উদ্দেশ্য নয় ক্ষমতায় যাওয়া, এটাও ভুল ধারণা। একমাত্র উদ্দেশ্য নয়। রাজনৈতিক দল বিরোধী দল হিসাবে বা ছোট দল হিসাবে জাতীয়ভাবে, সামাজিকভাবে অনেক ভালো ভালো কাজ করতে পারা যায়। অনেক পার্টি হয়েছে, যেমন গ্রিন পার্টি, যে পরিবেশ আন্দোলন করতে গিয়ে পরে রাজনীতি করে ক্ষমতায় গিয়েছে, এরকম উদাহরণ পৃথিবীতে আছে। সো ছোট দলগুলো যে কোনো ক্ষতি করেনি সেটা বড় কথা। আপনি দেখেন বড় বড় দলও বাংলাদেশে বিগত প্রায় 30 বছর যাবৎ কেউ জোট ছাড়া ক্ষমতায় যেতে পারেনি। তাহলে কিসের বড় দল? আপনি আওয়ামী লীগের কথা বলেন, বিএনপির কথা বলেন, তারা ছাড়া জামাতকে টানাটানি করে একবার এখানে একবার ওখানে, জাতীয় পার্টিকে একবার এখানে এখানে নিয়ে, বাংলাদেশে এমন কোন পার্টি ছিল না গত 30 বছরে যে এককভাবে দাঁড়িয়ে পাশ করবে। তাহলে কাকে আমরা বড় দল বলছি? যারা জোটের রাজনীতি করছে। সুতরাং আমি মনে করি ছোট দলগুলোর নিয়ে আমরা যে জাতীয় সংস্কার জোট করেছি, সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। এনসিপি এসেছে, এবং এই যে ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম ছাড়াও ধর্মের মিশন নিয়ে, ধর্মকে সাথে নিয়ে অনেকেই রাজনীতি করছে। সেখানে শুধু জামাতকে ই করলে হবে না। আমি তো ধীরে ধীরে দেখছি বিএনপির আচরণের জন্য, যেমন আওয়ামী লীগের আচরণের জন্য, আওয়ামী লীগের কথায় বিএনপির প্রচার প্রসার বেশি হতো, এখন বিএনপি প্রচার করছে এনসিপি কে। এখন তো আমি মনে করছি বাংলাদেশে অদূর ভবিষ্যতে, এই যে অতীতে ছিল আওয়ামী লীগ অ্যান্ড এন্টি আওয়ামী লীগ, অদূর ভবিষ্যতে নির্বাচনের আগে দেখবেন বিএনপি অ্যান্ড এন্টি বিএনপি হলো ইলেকশন হচ্ছে। সুতরাং আমাদের যদি তারা সঠিকভাবে রাজনীতি না করে, তাহলে এটা আমরা তো বনসাই হিসাবে বড় গাছের নিচে এটা থাকার সেই পরিবেশই বাংলাদেশে হয়নি যে ছোট দল বেরিয়ে আসবে। এই যে ব্যারিস্টার সরোয়ারও বিএনপি থেকে গিয়ে বিএনএম থেকে শুরু করে অনেক জায়গায় চেষ্টা করেছে, ব্যক্তিগত ভাবে চেষ্টা করেছে। আসলে রাজনৈতিক পরিবেশটাই আমাদের তৈরি হয়নি। আর এটা খুব গুরুত্বপূর্ণ কথা হাসমি ভাই বলেছেন, তাজা হাসমি। পিএনজি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে। আমি এটার তীব্র নিন্দা জানাই, এবং পিএনজিটা আসলে সেনাবাহিনীর আইন কানুনের মধ্যে পড়ে না। এটা ফরেন মিনিস্ট্রি থেকে বিদেশিদেরকে পিএনজি করা হতো বিভিন্ন কারণে, এইগুলো সবাই জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পিএনজির হুমকি আমারও ছিল। 7 জানুয়ারি ইলেকশন হয়েছে, 5 জানুয়ারি সেনা ভবনে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমাকে পিএনজি করা হবে। আমি খোলা আকাশের নিচে, একটা গার্ডেন পার্টিতে, তো আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, তুমি আমাকে পিএনজি করতে চাও? আমি তোমার এত প্রিয় মানুষ, পাশাপাশি ট্রেনিং করেছি, আল্লাহ তো তোমাকেও দেশ থেকে পিএনজি করে দিতে পারে। এখন সেই ব্যক্তি দেশ থেকে পিএনজি বলা যায় অলিখিত।
তো সুতরাং পিএনজি করে কাউকে দাবিয়ে রাখা যাবে না। জুলাই আগস্টের পরে যে পিএনজি, প্রথম পিএনজি উনি হয়েছেন, উনি অত্যন্ত সংগ্রামী মানুষ, সৎ মানুষ, এবং এই জুলাই আগস্টের বিপ্লবে উনি রিস্ক নিয়ে কাজ করেছেন। বিডিআর হত্যার বিচার সঠিকভাবে তদন্ত হচ্ছিল না বলে প্রতিবাদ করেছেন। এই ধরনের লোকদেরকে, অফিসারদেরকে পিএনজি করা এক ধরনের পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনকে করতে হবে, কিন্তু সংগঠনের তার মুখ নাই। কয়েকজন ব্যক্তি এগুলো করে, বদনাম সংগঠনের। আমি এই আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে আর একটি অফিসারের জন্য পিএনজি পাল্লায় পড়েনি, এবং হয়তো আমি যতদূর জানি ব্যারিস্টার সরোয়ারও এই জালে আটকা ছিল বেশ কিছু সময়, বা এরকম হুমকি টামকি তার উপরেও গিয়েছে। সো এটা সুন্দর। 12 বছর পিএনজি ছিলাম, 12 বছর। আরেকটি কথা বলে শেষ করছি, সেটা হলো ওই যে সেনাবাহিনীতে রাজনৈতিক কার্যকলাপ বা কথা বললে চাকরি থাকে না, এটা এগ্রিড। কিন্তু কোন রকম বেসামরিক ব্যক্তির ব্যর্থতা ছাড়া সেনা ছাউনি থেকে কেউ এসে দায়িত্ব নিতে পারে না। যদি আমাদের সুশীল সমাজ, পলিটিক্যাল সমাজ, তারা যদি সংঘবদ্ধ থাকে, দেশের প্রতি দায়িত্ব বোধ থাকে, তারা যদি নিজেরা মারামারি কাটাকাটি করে পরিবেশ নষ্ট না করে, তাহলে কোনো ক্রমেই কোনো সুযোগেই এই উর্দিপড়া সেনারা এখানে আসে না। এবং সেনা বাহিনীর কেউ এটা পছন্দ করে না, 2-1 জন ছাড়া, যারা এটা। আর 5ই অগাস্টের থেকে 8ই অগাস্ট এই উর্দিপড়া লোকদেরই দেশটাকে ধরে রাখতে হয়েছিল। সুতরাং আমি মনে করি একচেটিয়া ভাবে ওটা দোষারোপ না করে ওই পরিবেশের সম্মুখীন যেন আমরা না হই। আমাদের এই যে একটা জাগরণ হয়েছে তরুণদের মধ্য দিয়ে, সেই জাগরণ যদি সঠিক রাস্তায় থাকে, তাহলে হয়তো বাংলাদেশে আর কখনোই সামরিক শাসন বা সামরিক বাহিনী দিয়ে দেশ শাসন করতে হবে এটা লজ্জার। এটা আমরা ব্যক্তিগত ভাবেও পছন্দ করি না, সামরিক অফিসারও এটা পছন্দ করে না, কিন্তু আমাদেরকে যেন বাধ্য না করা হয়। সবাইকে ধন্যবাদ।